আজকে থেকে আমাদের ডেটাবেস নিয়ে আলোচনা হবে আর কি। শফিউল আলম স্যার কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। তো স্যার আসার আগ পর্যন্ত আমি আপনাদের সাথে কন্টিনিউ করবো আর কি। সো w3schools.com এ আসছেন না? এখান থেকে এই বাম পাশে দেখেন সার্ভার সাইড লার্ন এসকিউএল স্ক্রিন নাই ঘটনা কি? এই বাম পাশে দেখেন লার্ন এসকিউএল সার্ভার সাইটের প্রথম যেই এটা আর কি। কি হলো এটার আবার? আসছে না? এই লার্ন এসকিউএল দেখেন, এখানে যান। এখানে দেখেন এই বাম পাশের যে মেনুগুলো আছে এসকিউএল টিউটোরিয়াল, এখান থেকে শুরু করে এসকিউএল হোম, ইন্ট্রো, সিনট্যাক্স, সিলেক্ট, ডিস্ট্রিং, হোয়ার, এন্ড অর, এই প্রত্যেকটি বিষয় অত্যন্ত ইম্পর্টেন্ট। আপনারা যখন কোনো সফটওয়্যার কোম্পানিতে বা বাইরের কোনো ক্লায়েন্টের কাজ যদি কোনো মার্কেট প্লেস থেকে পাই, সেক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো অনেক লাগবে। সো এগুলো সম্পর্কে আমাদের একটু স্টাডি করতে হবে। এই যে এসকিউএল ফাংশন আছে না, এর আগ পর্যন্ত ফাংশনটাও লাগবে, বাট এটা বছরখানেক পরে, এটা একটু অ্যাডভান্স। হ্যাঁ, এই ফাংশনের আগ পর্যন্ত। এখন এখানে এসে আপনি কি করবেন? এখানে এসে আমরা যেটা করব সেটা হচ্ছে যে কোয়েরিগুলো কিভাবে লিখতে হয়। স্পেশালি এখানে সবই আমরা পারি কম বেশি সবাই, বাট এখানে দেখেন ওয়াইল্ড কার্ড অপারেটরস নামের একটা বিষয় আছে। তারপরে আপনার অর্ডার বাই, হ্যাঁ এগুলো খুব লাগবে। এখানে দেখেন এই যে আপনার এগুলো তো আমাদের প্রথম দিকে পারবো। সিলেক্ট, হ্যাঁ, হোয়ার, এন্ড অর অপারেটরের কাজ কি? দেখেন এসকিউএল এন্ড অর অপারেটরের কাজ কি? এন্ড অপারেটর ডিসপ্লে এ রেকর্ড, আমরা জানি এগুলো মোটামুটি কম বেশি সবাই। এখানে এই যে ওয়ার্ল্ড কার্ড অপারেটরস এসকিউএল, এটা খুব লাগবে। প্রফেশনাল কাজ করতে গেলে এই অপারেটরটা খুব লাগে। ওয়ার্ল্ড কার্ড ক্যারেক্টার্স কি কি আছে এখানে দেখবেন, এটার কাজ কি, হ্যাঁ এটার কাজ কি, এভাবে দিলে কি হয়। আমরা যখন রিপোর্ট তৈরি করি, মেইনলি তো ডেটাবেজে ডাটা ইনসার্ট করা, তুলে নিয়ে আসা, এডিট করা, ডিলিট করা, এই কাজগুলো কম বেশি আমরা পেরে যাব বা পারি। যখন রিপোর্ট তৈরি করবেন, রিপোর্ট তৈরি করার সময় এই কোয়েরিগুলো খুব লাগে। আলটিমেটলি ওটাই কিন্তু মেন টার্গেট। এই হচ্ছে বিষয় আর কি, যে বিটুইন, অ্যালাইস, জয়েন, ইনার জয়েন, এগুলো তো শিখেই যাবেন বা অনেকের হয়তো ধারণা আছে সম্পর্কে। সো
হ্যালো, আমি ধানমন্ডি রে। কত নম্বর সিরিয়াল পাইছিস? মাস এই বিষয়গুলো শিখেছি বা শেখা শুরু করছি। ইনফ্যাক্ট এখনো শিখতেছি, বাট যখন শেখা শুরু করলাম এই জিনিসগুলা, তখন কিভাবে প্র্যাকটিস করতাম বা এখনো আমরা এভাবে প্র্যাকটিস করি। যখন কোনো একটা প্রবলেম আসে সেটা করতে পারি না, তখন কিভাবে তার সলিউশনটা নিয়ে আসি সেটা বলার চেষ্টা করতেছি। বেসিক্যালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে রুলস, সেই রুলসটা ফলো করে আমরা বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে বেসিক ফিচার গুলো আছে, লাইক ক্লাস, অবজেক্ট, ইনহেরিটেন্স, ইনক্যাপসুলেশন, তাই না? এই বিষয়গুলো কিন্তু আমরা প্র্যাকটিস করছি, তাই না ক্লাসে এখানে? হ্যাঁ, ওই অ্যাক্সেস মডিফায়ার ফাংশনের আগে পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড এগুলো বসাইছেন না? হ্যাঁ, এই প্রসেসটাই এনক্যাপসুলেশন বলা হয় আর কি। সো বেসিক্যালি আমরা এই সিনট্যাক্সটা শিখে আমাদের লাভটা কি? লাভটা হচ্ছে যে আমরা যখন কোনো কাজ করব, আমাদের কাজটা যেন একটা স্ট্যান্ডার্ড ফলো করে। আমি পিএইচপি সিনট্যাক্স জানি, আমি স্টেটমেন্ট জানি, আমি ফাংশন জানি, আমি আমার যেভাবে মন চায়। বলা হচ্ছে যে ফর্ম থেকে কিছু ডাটা ডেটাবেজে সেভ করেন। একটু খেয়াল করেন আমি কি বলি। এই ফর্ম থেকে বলা হচ্ছে যে ফর্ম থেকে ডাটাগুলো ডেটাবেজে সেভ করেন। এখন মনে করেন একজন একভাবে করলো, আরেকজন আরেকভাবে করলো, কোনো সমস্যা কিন্তু নাই, সবারই হয়েছে এবং সবই ঠিক আছে। বাট যদি একটা স্ট্যান্ডার্ড ফলো করে আমরা কাজটা করি, তাহলে একজনের কাজ আরেকজন বুঝতে সহজ হবে এবং একই কাজ যেন বারবার করতে না হয়। আমি যেন একটা স্টেটমেন্টের বেশি বেশি সাপোর্ট নিতে পারি বা বারবার ইউজ করতে পারি। সো এখন মেইন বিষয় হচ্ছে যে তাহলে আমরা এই জন্য অবজেক্ট ওরিয়েন্টেড সিনট্যাক্সটা শিখলাম, যে না, একজনের কাজ যেন আরেকজন বুঝতে পারে এবং আমরা যেন কোডকে রিইউজ করতে পারি বারবার। এটাই বেসিক্যালি মেন, আপনি বলতে পারেন যে অবজেক্ট ওরিয়েন্টেড উদ্দেশ্য আর কি, সিনট্যাক্সটা প্র্যাকটিস করার। সো এখন আমরা তাহলে ফর্ম থেকে ডেটাটা ডেটাবেজে যাবে, সেভ হবে। তো ডেটাবেজে সেভ করার জন্য আমরা ডেফিনেটলি অবজেক্ট ওরিয়েন্টেড যে রুলসটা আছে সেই স্ট্যান্ডার্ড রুলসটা ফলো করে কাজটা করব। তো আমাদের ডেটাবেজের অ্যাক্সেস করার জন্য আমরা জানি যে আমরা যে জ্যাম সফটওয়্যার ইনস্টল করেছিলাম সেখানে যে মাইস্কুয়েল যে পার্টটা আছে, তাই না? এই সার্ভিসটাকে আমরা সবাই অন করে নিই। এই সার্ভিসটাকে আমরা সবাই অন করে নিচ্ছি। যদি অন করা থাকে ভালো, না থাকলে অন করে নেন। সো সার্ভিসটা আমরা অন করে নিলাম। অন করে নেওয়ার পর আমরা জানি যে অ্যাপাচি রুট ফোল্ডারের নাম কি জ্যাম সার্ভারের মধ্যে, বলেন তো? htdocs, তাই না? অ্যাপাচি রুট পিএইচপি সার্ভারের নাম হচ্ছে অ্যাপাচি। আর আমরা যে অ্যাপাচি সার্ভারটা ইনস্টল দেওয়ার জন্য আমরা যে ডেস্কটপ বেস সফটওয়্যার জ্যামটা ইনস্টল করলাম আমাদের মেশিনে, ওই জ্যাম সফটওয়্যারের মধ্যে অ্যাপাচি রুট ফোল্ডার বলা হয় htdocs কে, এটা আমরা জানি সবাই। আর ওই htdocs ফোল্ডারের অ্যাক্সেস যদি আমরা ব্রাউজার থেকে করতে চাই, তাহলে কি লিখতে হয়? লোকাল হোস্ট
এখন আমরা ওই মাইস্কুয়েল ডেটাবেস সার্ভার অ্যাক্সেস করব। ওই জ্যাম সফটওয়্যারের মধ্যে সার্ভার আছে কয়টা? 5টা, তাই না? অ্যাপাচি, মাইস্কুয়েল, মার্কিউরি, টমক্যাট এবং ফাইলজিলা। সো অ্যাপাচি রুট অ্যাক্সেস করার জন্য লোকাল হোস্ট লিখতে হয়। আমি মাইস্কুয়েল অ্যাক্সেস করব, তাহলে কি লিখবো? তাই না? জানেন কিন্তু আপনারা, আমি জানি, লোকাল হোস্ট /php/myadmin। এখানে আসলাম। এখানে আসার পর এটাকে বলা হচ্ছে মাইস্কুয়েল। এখানে আমরা যে দেখতে পাচ্ছি এটার নাম কি? এটার নাম হচ্ছে মাইস্কুয়েল ডেটাবেস সার্ভার উইজার্ড। এখানে অনেক অপশন আছে এবং এগুলো কাজ করতে করতে কিন্তু আমরা হয়ে যাবে আমাদের আর কি। বাট একবারে সব বুঝতে চাওয়াটা বা বোঝার চেষ্টা করাটা কিন্তু ঠিক না। আপনি যত বেশি কাজ করবেন তত নতুন নতুন অপশন আপনার মাথায় বা আপনি ইয়া করতে পারবেন। সো আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে যে এই মাইস্কুয়েল ডেটাবেস সার্ভার উইজার্ডে এসে আমরা কিভাবে একটা ডেটাবেস তৈরি করতে পারি। ডেটাবেস সার্ভারটা কেন? বেসিক্যালি স্টোর করার জন্য, তাই না? একটা বিষয় কিন্তু আমরা এভাবে শুনেছি সিনিয়রদের মুখে, সেটা হচ্ছে যে যে পড়ছেন না যে সব খাড়ি খারক কিন্তু সব খারক খান না। কোন ক্লাসে ছিল এটা বলেন তো? এটি ছিল। হুম, অম্ল খার সাম্য অবস্থা না? পড়ছেন এগুলা? হুম, ইন্টারমিডিয়েট, হ্যাঁ। জারণ বিজারণ বিক্রিয়া ছিল, তাই না? আরো কি কি যেন ছিল। হুম, আচ্ছা, যাই হোক, ছিল। তো এটা বললাম কেন? কারণ সফটওয়্যারের জন্য প্রোগ্রামিং মানে ডেটার জন্য সফটওয়্যার, না সফটওয়্যারের জন্য ডেটা? কি মনে হয় বলেন তো? একটু চিন্তা করে বলেন। আমরা যে ডেটা, অ্যাকচুয়ালি এই যে সফটওয়্যার তৈরি করে এর কাজটা কি? মানে মেন উদ্দেশ্যটা কি মনে হয়? হুম, ডাটাগুলো ইম্পর্টেন্ট ডাটা, আর যেগুলো ইম্পর্টেন্ট না সেগুলা। সো হ্যাঁ, মানে বলা হচ্ছে যে সফটওয়্যার বানানো হয়েছে ডাটার জন্য নাকি ডাটার জন্য ইয়া করা সফটওয়্যার করা হয়েছে বেসিক্যালি। তো আমাদের ইনফরমেশনের জন্যই কিন্তু সফটওয়্যারটা আসছে। একটা জিনিস খেয়াল করে দেখেন বা আপনি একটু একটু চিন্তা করেন যে আমাদের যে পূর্বপুরুষরা ছিল তারা কি বিজনেস করে নাই? ব্যবসা বাণিজ্য করে নাই? তখন কি সফটওয়্যার ছিল? হুম, তখন কি সফটওয়্যার ছিল? ছিল না নাকি? টালি ব্যবহার করতো? আচ্ছা আচ্ছা, না টালি তো একটা সফটওয়্যার আছে না, ইন্ডিয়ান। হ্যাঁ। সো তখন কিন্তু কোনো কম্পিউটারই ছিল না, আর সফটওয়্যার কি থাকবে, তাই না? তাহলে তখন প্রত্যেকটা জিনিসেরই কিন্তু আপনার বলেন আবিষ্কার বলেন বা উদ্ভাবন বলেন, যেটাই বলেন, তার আগে কিন্তু তার একটা প্রয়োজনীয়তা দেখা দেয়। সো মানুষ যখন আগে এই ব্যবসা বাণিজ্য করতো তখন তাদের যে প্রয়োজনীয় তথ্য বা ইনফরমেশন সেগুলা তারা মেনটেন করতো কিভাবে? কাগজে কলমে, যেটাকে আমরা বলে থাকি যে পেপার বেসড ইনফরমেশন সিস্টেম। পেপার বেসড ইনফরমেশন সিস্টেম। হ্যাঁ, সো এই পেপার বেসড ইনফরমেশন সিস্টেমে তারা কি করতো? একটা কাগজ রাখতো, মানে খাতা রাখতো, সেখানে লিখে রাখতো তাদের হিসাব নিকাশগুলো, ব্যবসার যে প্রয়োজনীয় তথ্য সেগুলো তারা কাগজে কলমে লিখে রাখতো। সো কাগজে কলমে যখন কোনো জরুরি তথ্য তারা লিখে রাখতো, সেটা ডে বাই ডে মেনটেন করাটা খুব সহজ ছিল। ইনফ্যাক্ট আমরা যখন সফটওয়্যার ইউজ করি, সফটওয়্যার যদি ইনপুট না দেই তাহলে কি কাজ হবে? ভবিষ্যতে হয়তো হবে,
কারণ মানুষ চিন্তা ভাবনা করতেছে যে মানুষ চিন্তা করবে, সেই চিন্তাটাকে ইনপুট দিবে সফটওয়্যারে। এখন কিভাবে ইনপুট দিই? এখন আমি কিবোর্ড থেকে ইনপুট দিতে পারি, ইনফ্যাক্ট আমি আমার ভয়েস থেকেও ইনপুট দিতে পারি। এবং ইনফ্যাক্ট আরো একটা জিনিস কিন্তু আছে, সেটা কি জানেন? মানুষের যে চোখ, সেখান থেকেও কিন্তু সিস্টেম ইনপুট যায়। এটা আমি ইউটিউবে দেখছি। হুম। না, বায়োমেট্রিক না, এটা হচ্ছে ওই যে আপনার গুগল কর্পোরেশন লিমিটেড, গুগলের যে ডেটাবেস সার্ভার আছে ওখানে এমপ্লয়িরা যারা ঢুকে, বেশ কয়েক স্তরের সিকিউরিটি আছে আর কি মেইন ডেটাবেস সার্ভারে ঢোকার জন্য। লাস্ট হচ্ছে আপনার ওই একটা সিস্টেম আছে, ওটার দিকে তাকাইতে হয়। যদি ক্রস ম্যাচ না করে তাহলে সে ওই দরজা খুলবে না। আপনার ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন। এখন না, যখন জবর কাটেন তখন দেখবেন। এখন তো খাবেন গরুর মতো, তাই না? আচ্ছা, বায়ান করলেন নাকি? হ্যাঁ। তো তাহলে কিন্তু দেখেন সিস্টেমে কিন্তু ইনপুট দিচ্ছে। সো আমার এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে মানে ইনপুট সফটওয়্যারে দিতেই হবে। সো খাতাও তো আমি লিখে রাখতেছি, সো একই কিন্তু কষ্ট। তাহলে সফটওয়্যারের আর খাতার মধ্যে পার্থক্যটা কি, এটা কিন্তু বলতে হবে। আপনি একটু চিন্তা করলে বলতে পারবেন। ওনার কথার সাথে আপনার কি একমত? 5 বছর ধরে ব্যবসা করতেছে, খাতায় লিখে রাখতেছে, এখন তাকে বলা হইলো যে 4 বছর আগের অমুক দিনের একটা তথ্য খুঁজে বের করে দেন। হুম। সূচিপত্র করা থাকলে ওটা খুঁজে বের করতে কিন্তু মাশাল্লাহ। হুম। না, অত দূরে যাওয়ার দরকার নাই। আমরা এটাই ব্যাংকের দিকে না যাই, আমরা এটাই বলি যে নরমালি একজন মানুষ ব্যবসা করে, মুদির দোকান বা ধরেন যে কাপড় বা কোনো বিজনেস আর কি, প্রোডাক্ট বিক্রি করে এভাবে করে। সেক্ষেত্রে ওই একটাই আর কি, যে পেপার বেসড ইনফরমেশন সিস্টেম, ইনফরমেশন স্টোর করাটা কোনো প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে ইনফরমেশন সার্চ করে বের করে নিয়ে আসা। ওইটাই তো বললাম আর কি। হ্যাঁ। সো খেয়ে ফেলে আগুন টাগুন লাগলে তো মাশাল্লাহ। সো ওইখান থেকে ইনফরমেশনের জন্যই কিন্তু বেসিক্যালি সফটওয়্যারের জন্য ইনফরমেশন না। যেটা বলতেছিলাম যে এই যে সফটওয়্যারের কনসেপ্টটা তাহলে কেন আসলো? ইনফরমেশনের জন্যই। ইনফরমেশনকে কিভাবে আমি সুন্দরভাবে ম্যানেজ করতে পারি, এই জন্যই কিন্তু সফটওয়্যার। আর ইনফরমেশনকে ম্যানেজ করার জন্য আমাকে দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে ইনফরমেশনকে রাখতে হবে, রাখার পর সেগুলোকে বিভিন্নভাবে প্রক্রিয়াজাত মানে ওই কি বলে, মানে প্রক্রিয়াজাত করতে হবে। সো ওইটা করার জন্যই কিন্তু আমার এসকিউএল সিনট্যাক্স লাগবে, ডেটাবেস লাগবে, কোয়েরি লাগবে। সো যে বিষয়টা এখানে এসে প্রথমে বলা হয়েছে আপনাদেরকে যে আপনারা সবাই এসকিউএল এর এই কাজগুলো দেখবেন। সো আমরা এখন ছোট্ট একটা প্র্যাকটিস করব যে কিভাবে এখানে যেগুলো আছে এগুলো আমি দেখে আমি কি করব বেসিক্যালি। সো কিভাবে প্র্যাকটিসটা করবেন ওইটাই কিন্তু আমরা এখন প্র্যাকটিস করব। এখন দেখেন, সো মাইস্কুয়েল ডেটাবেস সার্ভারে উইজার্ডে আসার পর আমাদের ফার্স্ট টার্গেট কি থাকবে? আমরা এখানে কিভাবে একটা টেবিল তৈরি করতে পারি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টার্গেট, তাই না? আমরা জানি যে ডেটাবেসের উপর ক্লিক করলে অথবা যে বাম পাশে দেখেন নিউ, নিউ এর উপর ক্লিক করলে কিন্তু আমরা ডেটাবেস তৈরি করতে অপশনটা চলে আসবে, তৈরি করার অপশনটা চলে আসবে। সো আমরা প্রথমে ডেটাবেসে ক্লিক করি, সবাই একটা টেবিল তৈরি করেন, এখানে সবাই করবেন, হ্যাঁ? কেউ বসে থাকবেন না, বা পারেন বলে এটা স্কিপ করে যাওয়া যাবে না, হ্যাঁ? একই কাজ যখন আমরা বারবার করি তখন ওই কাজে আমাদের লুপ চালা দিতে হয় না, ওই কাজে আমাদের পারফেকশন আসে। তো ক্রিয়েট ডেটাবেস, আমরা একটা ডেটাবেস তৈরি করব। ডেটাবেস সার্ভারে এসে আমি যদি ডাটাগুলো রাখতে চাই তাহলে প্রথমে কি করতে হবে? আমাকে একটা ডেটাবেস ক্রিয়েট করতে হবে, তারপরে ওই ডেটাবেসের মধ্যে একটা টেবিল তৈরি করতে হবে, তারপরে ওই টেবিলের মধ্যে রো এবং কলাম আকারে আমরা ডেটাগুলো রাখবো। তো এখন যদি ধরেন বাইরে থেকে লোকজন এসে
বা আমাদের এই এলআইসিটি প্রজেক্টের লোকজন এসে আপনার যদি বলে যে আমরা ডেটাবেস কেন ইউজ করি, তখন কি বলবেন? ইনফরমেশন কে সঠিকভাবে স্টোর করে রাখার জন্য। সো ডেটাবেজে ইনফরমেশন রাখার জন্য কি করতে হয়? সুন্দরভাবে বলতে হবে যে প্রথমে ডেটাবেস সার্ভার এসে আগে ডেটাবেস তৈরি করতে হয়, তারপর ওই ডেটাবেসের মধ্যে টেবিল তৈরি করতে হয়, তারপর টেবিলের মধ্যে ডাটাগুলো রাখতে হয়। সো আমরা একটা ডেটাবেস তৈরি করি, হ্যাঁ। সো ডেটাবেস তৈরি করে এখানে ডেটাবেসের নাম দিতে হবে। সো আমি যে কোনো কিছু নাম দিতে পারি। একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হচ্ছে ডিবি আন্ডারস্কোর, এটা আগে লিখবেন। আর অবশ্যই আমরা যখন ভেরিয়েবল প্র্যাকটিস করছি পিএসপি সিনটেক্সের আলোচনা করার সময়, তখন একটা জিনিস কিন্তু আমরা করছি, নেমিং কনসেপ্ট, তাই না? অত্যন্ত ইম্পর্টেন্ট। ডেটাবেসের নাম এখানে কি দিবেন? আমরা আমাদের খামখেয়াল মতো ইচ্ছা করলে দিব না। একটা জিনিস মানে আমাদের একটু মেনে চলতে হবে, সেটা হচ্ছে যে আমার যা মন চায় আমি তাই করতে পারবো না, আমাকে একটা রুলস ফলো করতে হবে। এবং যে রুলসটা স্ট্যান্ডার্ড, আমরা সেই রুলসটাই কিন্তু ফলো করব। এখন স্ট্যান্ডার্ড তৈরি করে কারা? যারা এক্সপার্ট এই লাইনে। আপনিও তৈরি করবেন স্ট্যান্ডার্ড, ইনফ্যাক্ট ট্রু। কিভাবে বললাম ট্রু? কারণ আমরা যখন এখানে 10 বছর 8 বছর কাজ করব, তখন চিন্তা করেন তো আপনি, আমরা যদি এখানে যারা বসে আছি সবাই যদি আজকে থেকে শুরু করে 10 বছর, আগামী 10 বছর এই পিএসপি ছাড়া অন্য কিছু না করেন, ল্যারাবেল পিএসপি এগুলোর মধ্যে যদি থাকেন, তাহলে চিন্তা করেন তো আপনার কি হবেন? এক একটা অ্যাটম বম হবেন। সবচেয়ে পাওয়ারফুল বমের নাম কি? আমি কিন্তু জানি না, একটা বলে দিলাম আন্দাজে। হ্যাঁ, পারমাণবিক বম না, এটা একবার মনে আসছিল। আপনি কি বোম বানান? নিউজে দেখছেন? আচ্ছা আচ্ছা, ওকে, হ্যাঁ, জাস্ট কিডিং, ডোন্ট টেক ইট আদারওয়াইজ। হ্যাঁ, হাইড্রোজেন বম না, না পারমাণবিক বম না অ্যাটম বম? না না না, সমস্যা নেই। এটা কেন বললাম, কারণ হচ্ছে যে আপনি নিজে চিন্তা করেন 10 বছর যদি আমরা একটা কাজ করি, তাহলে ওই কাজে আমাদের এক্সপার্টাইজটা কেমন হবে, তাই না? তখনই কিন্তু তারাই কিন্তু স্ট্যান্ডার্ড। তখন আপনি একটা কথা বলতে পারেন যে না, এজন্যই বলে না যে অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স, ওইটাই হচ্ছে মেন জিনিস। হুম, ঠিক আছে। আচ্ছা, না সমস্যা নেই। ওরা যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এখন ভুল তো সবারই হয়, তাই না? সো ওদের কাছে লিস্ট আছে কারা কারা এই অবৈধ কাজের সাথে জড়িত আছে আর কি। সো হোয়াট এভার ইট ইজ, ভালো মানুষের কিছু হয় না, মাঝে মধ্যে দুর্ঘটনা তো ঘটতেই পারে। এক জায়গায় মারামারি লাগছে, একজন লোক হেঁটে যাচ্ছে, তাকে ধরে নিয়ে গেল। এখানে পুলিশের দোষ দিয়ে লাভ নেই আলটিমেটলি। কারণ কি? কারণ সে কি করবে? সম্ভব করা, বোঝেন নাই? এটা একমাত্র সম্ভব হইতেছে মানে আমাদের, আমরা যারা আম পাবলিক আছি, আমাদের আমাদের সচেতনতার কিছু না। আচ্ছা, যাই হোক, ওটা ওটা তাদের ব্যাপার। আচ্ছা, আমরা ডেটাবেসটা তৈরি করি। সো ডিবি আন্ডারস্কোর ডেটাবেসের নাম, ডেটাবেসের নাম তো যে কোনো কিছু হতে পারে। আমি এখানে দিয়ে দিলাম টিটি এলআইসিটি ল্যারাবেল, টিটি ডিবি আন্ডারস্কোর টিটি এলআইসিটি ল্যারাবেল। আর কোলেশনটা বলে দিলাম। সো ডেটাবেস যখন তৈরি করতে হয়, ডেটাবেসের কোলেশনটা বলে দিতে হয়। কোলেশন জিনিসটা কি বলেন তো অমরিকা? বলেন। ভেরি সিম্পল। এটা আপনি জানেন না ইশতিয়াক সাহেব? কংগ্রাচুলেশন।
তাই না? কোলেশন মানে কি, যে আমাদের যে ডেটাবেসটা আমরা তৈরি করতেছি এখানে ইনফরমেশন থাকবে, ইনফরমেশনটা কোন ল্যাঙ্গুয়েজে থাকবে, বাংলায় থাকবে না ইংলিশে থাকবে। সো ইউটিএফ এর জেনারেল সিআই এটা হচ্ছে কি, এটা এই আমরা যখন কোলেশন এটা সেট করে দিব যে কোনো টাইপের ইনফরমেশন আমরা রাখতে পারবো। শুধু এইটা না, এর সাথে সাথে আমরা যেটা করতে পারবো, ইনফরমেশন গুলো আমাদের অ্যাক্সেস করতে অনেক সহজ হবে। সো ডেটাবেসের নাম এবং কোলেশনটা আমরা সেট করে দেওয়ার পর আমরা যদি ক্রিয়েট এ বাটনে ক্লিক করি, ইউটিএফ এর জেনারেল সিআই আপনি করতেছেন, ইউটিএফ এর জেনারেল সিআই ক্রিয়েট দিয়ে দিলাম। দেখেন আমাদের একটা ডেটাবেস তৈরি হয়ে গেছে, db_ttt Laravel। ডেটাবেস তৈরি করার পর আমরা এখানে একটা টেবিল তৈরি করব। সো কিভাবে টেবিল তৈরি করা যায় একটু খেয়াল করেন। সো টেবিল তৈরি করার জন্য এখানে টেবিলের নাম দিতে হবে, খুবই সিম্পল, আমি যে কোনো কিছু দিতে পারি। বাট আমাকে দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে টিবিএল আন্ডারস্কোর দিয়ে শুরু করব, আর একটা হচ্ছে টেবিলের নাম, ডেটাবেসের নাম, ভেরিয়েবলের নাম, ফাংশনের নাম, ক্লাসের নাম, তাই না, প্যারামিটারের নাম, সবকিছু কি হবে, সবকিছুই কিন্তু যাদের ক্লাস আছে তো বলে গেছে 4 জন, বাকিরা 4 জন বাকিরা হয়তো ভুলে গেছে। বাকিরা আপনি ছোট থেকে মনে করে ভুলে না সত্যি মেসেজ করতে হবে। কি মেসেজ? টাইম চেঞ্জ করো, মানে দিন চেঞ্জ করো, হচ্ছে ওভাবে ফোন করে আমি কন্টিনিউ করব। আমি একটু অসুস্থ আর কি, আমি টাইমে আসতে পারি না। শুরু করেন আপনি, যেটা কোর্সের স্টার্ট করেন, আলোচনা শুরু করেন। কি হচ্ছে ডেটাবেস? আচ্ছা, ডেটাবেস বানানো শুরু করুন। তারপরে হচ্ছে বেসিক্যালি একটা ফর্ম ক্রিয়েট করে ওপি প্রসেসে লেভেলে যাচ্ছে। আমি আছি, আমি কিছুক্ষণ আলোচনায় আসবো, অল্প কিছুক্ষণ আলোচনায় আসবো। তাহলে যেটা আমরা বলতেছিলাম সেটা হচ্ছে যে ওই ভেরিয়েবলের নাম, ফাংশনের নাম, ডেটাবেসের নাম, ডেটাবেসের টেবিলের নাম, ক্লাসের নাম, এই বিষয়গুলো কিন্তু আমরা ভেরিয়েবল সিনট্যাক্স প্র্যাকটিস করার সময় জানি যে কি হইতে হয়, তিনটা রাইট, মিনিংফুল, রিডেবল এবং স্মল লেটার, এই তিনটা স্ট্যান্ডার্ড রুলস আমরা ফলো করব। সো টিবিএল আন্ডারস্কোর আমরা সাপোজ নাম দিলাম ধরেন স্টুডেন্ট, এরপরে বলা হচ্ছে কি নাম্বার অফ কলাম। সো আমরা যে টেবিলটা তৈরি করব, টেবিলটা তৈরি করার উদ্দেশ্য কি, এখানে কিছু ইনফরমেশন রাখবো। সো সেগুলো আমাদের কয়টা কলাম করে রাখবো আর কি, সেই কলামগুলো এখানে বলে দিতে হবে। সাপোজ ধরেন আমরা রাখতে চাচ্ছি স্টুডেন্টের নাম, তার ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার, এই তিনটি ইনফরমেশন আমরা রাখতে চাচ্ছি। তাহলে কলাম হবে কয়টা? কেন? হ্যাঁ, সো হ্যাঁ, এখন আমরা তিনটা ফিল্ড রাখতে চাচ্ছি, স্টুডেন্টের নেম, তার মোবাইল নাম্বার এবং তার ইমেল অ্যাড্রেস, এই তিনটি ইনফরমেশন আমরা ডেটাবেসে রাখতে চাচ্ছি। তো তার জন্য আমরা ডেটাবেস ক্রিয়েট করলাম, এখন টেবিল ক্রিয়েট করা হচ্ছে এবং এখানে কলাম বলে দেওয়া হচ্ছে আর কি। সো তিনটি ইনফরমেশন রাখার জন্য আমাকে তিনটা কলাম লিখলেই কিন্তু এনাফ, বাট চারটা কেন হবে, কারণ কি? হ্যাঁ, সো প্রত্যেকটা ডেটাবেস টেবিলের মধ্যে, প্রত্যেকটা টেবিলের মধ্যেই আমাকে একটা ফিল্ড রাখতে হবে, যে ফিল্ডটা কখনোই কি হবে না, ডুপ্লিকেট হবে না। দুটো মানুষের নাম কিন্তু এক হতে পারে, মানুষ ভুল করে দুজনের ইমেল অ্যাড্রেস এক দিয়ে দিতে পারে, ভুল করে কিন্তু দুইটা মানুষের ফোন নাম্বার এক হতে পারে, কিন্তু আমাকে এমন কিছু করতে হবে যেটা কোনোভাবেই ডুপ্লিকেট হবে না। সো তখনই এটা সম্ভব যখন সেটা সিস্টেম থেকে আসবে, তাই না? সো এটাকে বলা হচ্ছে কি প্রাইমারি কি, আমরা জানি এই বিষয়গুলো, তারপর একটু ভেঙে বলার চেষ্টা করি। সো আমরা এই জন্য যদি তিনটে ইনফরমেশন রাখতে হয় আমরা একটা বারে রেখে হলো, সেটাকে আমরা ওই টেবিলের প্রাইমারি কি বলি। আমরা হয়তো বলবে স্যার আপনাদের সাথে শেয়ার করবে যদি সময় সুযোগ হয়, ওই ডেটাবেস নর্মালাইজেশনের যে কিছু
ফর্মুলা আছে, 3টা নরমাল ফর্ম আছে, এগুলো পড়ে আসছেন বা পড়তেছেন যারা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করতেছেন। সো ওখানে এই বিষয়গুলো বলা আছে যে কিভাবে কাজগুলো করতে হবে। সো এনিওয়ে, আমরা 3টে ইনফরমেশন রাখতে চাচ্ছি, আমরা কলাম দিলাম কয়টা? 4টা। একটাকে বলা হচ্ছে প্রাইমারি কি, এর জন্য যেটা কখনোই কি হবে না, ডুপ্লিকেট হবে না। এবার আমরা গোতে প্রেস করব, গো বাটনে। এবার দেখেন এখানে এরকম একটা বিষয় চলে আসছে, আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে যেটা করতে হবে, প্রথমে হচ্ছে ওই যে 4টা কলাম করব তার নামগুলো দিতে হবে, এবং প্রত্যেকটা কলামের এগেইনস্টে কি থাকবে, কিছু ইনফরমেশন থাকবে। সো ইনফরমেশন গুলো টাইপ কি হতে পারে, ডেটার টাইপটা কি, সেটা আমাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে, এবং লেন্থটা বলে দিতে হবে যে কি পরিমাণ লেন্থের, ওখানে আমি সর্বোচ্চ কি পরিমাণ লেন্থের ইনফরমেশন গুলো থাকবে। এরপরে ডিফল্ট কোনো ভ্যালু থাকবে কিনা, কোলেশন তো আমরা বলেই দিছি, অ্যাট্রিবিউট, এগুলো আমরা আস্তে আস্তে দেখব কোন ইয়েটার কাজ কি। সো প্রথমে আমরা আগে নেম গুলো দেই। প্রথমে বলে দিচ্ছি স্টুডেন্ট আইডি, এরপরে বলে দিচ্ছি স্টুডেন্ট নেম, এরপরে বলে দিচ্ছি ফোন নাম্বার, এরপরে বলে দেওয়া হচ্ছে ইমেল অ্যাড্রেস। সো টেবিল তৈরি করার সময় প্রথমে আমরা প্রত্যেকটা কলামের নামগুলো বলে দিলাম। এবার এই কলামে যে ডেটাগুলো থাকবে তার টাইপটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। সো স্টুডেন্ট আইডি টাইপটা কি হবে, ইন্টিজার হবে। স্টুডেন্ট আইডির টাইপটা হবে ইন্টিজার, এবং এর লেন্থ কত হবে, কত দিব বলেন? বা এটা দেওয়ার সময় আমরা কিভাবে জিনিসটাকে ক্যালকুলেট করব? হুম, দিলে কি হবে, 99টা আইডি রাখা যাবে, তাই না? আচ্ছা, গুড। সো আমরা যখন লেন্থটা দিব, আমাকে যখন বলা হচ্ছে ইন্টিজার, এটাই কিন্তু অনেক সময় আমরা না বুঝে 7 বা 11 দিয়ে দিই, বা এটা কিভাবে দিব। বিষয়টা হচ্ছে যে এখানে আমরা যখন বলা হচ্ছে ইন্টিজার, ইন্টিজার একটা ক্যারেক্টার রাখার জন্য, ইন্টিজার টাইপের ডেটার একটা ক্যারেক্টার রাখার জন্য কত বিট জায়গা দরকার হয়? হুম, তাই না? আচ্ছা দেখেন, সো আমরা এখানে যদি লেন্থ বলে দিচ্ছি তাহলে কি হবে, তাহলে আমরা এই টেবিলের মধ্যে সর্বোচ্চ কতগুলো কলাম, 3 ডিজিটের সবচেয়ে বড় সংখ্যা কত, 999। সো এতগুলো কি করতে পারবো, এতগুলো আমরা, হ্যাঁ, ইনফরমেশন, এতগুলো রো হবে, অর্থাৎ এতগুলো স্টুডেন্টের ইনফরমেশন আমরা রাখতে পারবো। সো আমাকে কিন্তু এই ভ্যালুটা দেওয়ার আগে একটু ক্যালকুলেট করে নিতে হবে। এর স্টুডেন্ট নেমটা কি হবে, ভার্কার, কারণ নেম কি হতে পারে, এ মানে এ বি সি ডি এগুলো হবে, তাই না? এই ধরনের ইনফরমেশন রাখার জন্য আমরা কি ইউজ করে থাকি, টেক্সটটা বেসিক্যালি ইউজ করা হয় যখন মাল্টিপুল রো হবে। স্টুডেন্ট নেম এই ইউজ করার সময় আমার কি মাল্টিপুল রো হওয়ার সম্ভাবনা আছে? আমি কি জিনিসটা বুঝাতে পারছি? হ্যাঁ। সো এখানে ভার্কার না দিয়ে আমি টেক্সটও দিতে পারতাম। সো টেক্সট ইউজ করা হয় সাধারণত যেখানে আমার একের অধিক রো আসবে, একটা রো, দুইটা রো, তিনটা, এভাবে আসতে পারে, আসতে পারে, সেক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি, টেক্সট, তাই না? সো আমরা যখন ভার্কার ইউজ করব তার মানে কি, এটা হচ্ছে একটা ইয়েতে হয়ে যাবে আর কি। হ্যাঁ। সো স্মল ডাটার ক্ষেত্রে এটা আমরা এই টাইপ ইউজ করতে পারি, বিগ ডাটার ক্ষেত্রে আমরা ওই টেক্সট ইউজ করতে পারি, অনেক বেশি ডাটা আসবে সেক্ষেত্রে। সো স্টুডেন্ট নেমটাকে বলা হচ্ছে ভার্কার, এবং এর লেন্থটা কত বলে দেব, তাই না? সো এখানে আমরা দেখেন, এখানে আমরা সর্বোচ্চ বলে দিতে পারি কত, হ্যাঁ, নেমটা এত লাগবে না, আমরা 100 বলে দিলাম, তাই না? হ্যাঁ, আমি এই কথাটাই শুনতে চাচ্ছিলাম যে ইন্টিজার আর ভার্কারের মধ্যে পার্থক্য কি।
আমি যখন বলেন বলেন জায়গাটা যখন লাগবে রেখে দিবে সে লাগবে বানানো হুম, আবার ছেড়ে দিবে জায়গা লাগাবে ও যখন লাগবে বাংলা ছেড়ে দিবে ঠিক আছে কি আপনারা কি ওনার কথার সাথে একমত? হ্যাঁ, আমি যখন এখানে ইন্টিজার বলে দিলাম 3, ইন্টিজার টাইপের ডেটা রাখার জন্য পার ক্যারেক্টার জন্য জায়গা দরকার হয় 2 বিটের, আর ভার্কারের হয় কি 1 বিট। ইন্টিজার যখন আমরা বলবো সেটা যতটুকুন তাকে অ্যালোকেট করে দেওয়া হচ্ছে, জায়গা আমি যতটুকুন ইউজ করি সে পুরো জায়গাটাই কি করবে, দখল করে রাখবে। আর আমি এখানে ভার্কার বলে দিলাম 100, আমি ইউজ করলাম ধরেন 10, সো বাকি জায়গাটা কি করবে, সে ছেড়ে দিবে। এজন্য যখনই কোনো একটা ফিল্ডে টাইপ দিবেন ইন্টিজার, তখন একটু আহ, বুঝতে পারছেন বিষয়টা, আশা করি হিসাব কষেই কিন্তু দিতে হবে, তা না হলে কি হবে, আমার জায়গা নষ্ট হবে। ফোন নাম্বারটা কি দিব? ক্লাস আছে মার্কার ক্লাস আছে হুম, দেখেন ফোন নাম্বারের ক্ষেত্রে কি ধরনের ইনপুট আসতে পারে, 0 1 2 3 4 এভাবে আসবে না? তাহলে আমরা কি দিব? ধরেন প্লাস আসবেই না, সাপোজ ধরেই দিলাম। হুম, দেখেন এখানে আমি ইন্টিজার দিতে পারি, আমি ভার করে দিতে পারি, কোনটাই আমার লাভ? সো আমি যদি ইন্টিজার দেই, হ্যাঁ ইন্টিজার আমি যদি দেই, তাহলে আমার ধরেন বাংলাদেশের আমাদের দেশের প্রেক্ষাপটে চিন্তা করেন, 0 1 7 1 1 1 2 2 3 3 কয়টা লাগতেছে? 11টা। 8 2 10 11টা। এখন তাহলে আমাকে এখানে কত ডিজিট দেওয়া লাগবে? আমি ধরলাম প্লাস ডাবল এইট, এটা ডাবল এইট, এটা আসবে না, এটা ফিক্সড। ওটা ওটা বাদ দেন, ওই 3টে 11টাই ধরেন। তাহলে আমাকে এখানে ইন্টিজার কত দেওয়া লাগবে? এখানে মুশকিলটা হবে কি দেখেন, জিরো আসবে না। হ্যাঁ সো হ্যাঁ, একটা প্রবলেম, আরেকটা প্রবলেম হচ্ছে যে এখানে আমরা কোনো একটা ফিল্ডের মধ্যে ভ্যালু সংখ্যা আসবে, 0 1 2 3 এরকম কোনো সংখ্যা আসবে, এবং সেটা দিয়ে আমি যদি কোনো ম্যাথমেটিক্যাল অ্যাকশন এক্সিকিউট করতে চাই, সেক্ষেত্রে আমরা টাইপটা দেবো ইন্টিজার। আর যদি ম্যাথমেটিক্যাল না দিয়ে আমরা মানে ওই ধরনের কোনো অ্যাকশন আমরা এক্সিকিউট করবো না, আমরা সিম্পলি এখন মোবাইল নাম্বার দিয়ে কখনো কি যোগ বিয়োগ গুণ ভাগ করবো আমরা? এজন্য এখানে ইউজ করতে হবে কি, ভার্কার। কোনো একটা টেবিলের কোনো একটা কলামের ভ্যালু সংখ্যা আসবে, বাট সেই সংখ্যাটা দিয়ে আমরা কখনো যোগ বিয়োগ গুণ ভাগ করবো না, সেক্ষেত্রে আমরা কি ইউজ করবো, ভার্কার। কারণ কি, আমার জায়গা কম নষ্ট হবে। ইন্টিজার দিলে পার ক্যারেক্টারের জন্য কত জায়গা নেবে, আর যদি ভার্কার হয়, তাই না? তাহলে আমার লাভ হচ্ছে কোনটায়? সো ওইভাবে ক্যালকুলেট করেই কিন্তু আমরা কাজটা করব। তাহলে এই জন্য ফোন নাম্বার, কিন্তু ধরেন আমরা যদি কোনো প্রোডাক্টের টেবিল করি, সো প্রোডাক্টের কোয়ান্টিটি আসবে, সো কোয়ান্টিটিটা আমি কি করব, ভার্কার দিব না ইন্টিজার দিব? কেন? যোগ বিয়োগ করা লাগবে। সো সেক্ষেত্রে কিন্তু আরো একটা বিষয় আছে, যখন কোনো একটা কলামের ধরে আপনি ওই অর্ডার বাই করবেন, অর্ডার বাই ক্লোজ, যেটা আমাদেরকে প্রথমে এখানে দেখতে বলা হয়েছিল, আপনারা দেখছেন না দু একজন? W3 স্কুলে যেটা প্রথমে দেখতে বলা হয়েছিল 5 মিনিট, এই যে অর্ডার বাই, তারপরে ওয়াইল্ড কার্ডস অপারেটর গুলো দেখতে বলা হয়েছিল। সো এই অর্ডার বাই অর্থাৎ যখন কোনো একটা টেবিলের কলাম ধরে আমি অ্যাসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজাবো, সেটা ভার্কার হলে হবে না, ওক্ষেত্রে ওই কলামটা টাইপ কি হইতে হবে, ইন্টিজার। সো তাহলে ফোন নাম্বারটা আমরা ভার্কারই দিব। তো কত দিতে পারি, দিয়ে দিলাম 20, প্রবলেম তো নাই, যা লাগবে তাই নিবে, বাকিটা সে ছেড়ে দিবে। সো ইমেল অ্যাড্রেসটা ভার্কার দিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি 256। এভাবে আমরা ডেটাবেজের কলামের নাম এবং প্রত্যেকটা কলামের নামের এগেনস্টে কি, তো টাইপটা এবং লেন্থটাও বলে দিলাম। এবার প্রথম ইন্ডেক্সটা কি করে দিতে হয়, প্রাইমারি, তাই না? যেটা আমরা অলওয়েজ কি থাকবে, কখনো ডুপ্লিকেট হবে না, প্রাইমারি। এবং এটা কন্ট্রোল করবে কে, সিস্টেম। তার জন্য এটাকে কি করে দিতে হয়, হ্যাঁ অটো ইনক্রিমেন্ট না একরামুল সাহেব? কি চিন্তা করতেছেন?
অটো ইনক্রিমেন্ট করে দিলাম। এবার এখানে এসে আমরা সেভ করে দিব। দেখেন আমাদের, হ্যাঁ বলেন। আচ্ছা, এখন দেখেন আমাদের একটা টেবিল কিন্তু হয়ে গেছে। সো আমাদের টেবিল তৈরি করার পর আমাদের সিনিয়ররা আমাদের যেভাবে শিখাইছে যে টেবিল তৈরি করার পর অলওয়েজ স্ট্রাকচারে যেতে হয়। স্ট্রাকচারে যাওয়ার পর আমরা এখানে আমরা দেখি যে আমরা কিভাবে ইনস্ট্রাকশন দিলাম টেবিল তৈরি করার সময় আর কিভাবে সে তৈরি করলো, ঠিক আছে কিনা। তো স্টুডেন্ট আইডিটাকে কি বলা হয়েছে, প্রাইমারি কি। এই জন্য নিচে একটা কি চলে আসছে, আন্ডারলাইন চলে আসছে। কারো কারো মেশিনে দেখবেন এখানে একটা তালা চাবি চলে আসছে। হ্যাঁ, সো নিচে নিচে একটা আন্ডারলাইন অথবা একটা তালা চাবি চলে আসা মানে কি ওই ফিল্ডটা হচ্ছে প্রাইমারি কি। এবং এটার টাইপটা বলা হয়েছিল ইন্টিজার 3 এবং এটার এক্সট্রা এখানে অটো ইনক্রিমেন্ট বলে দিছিলাম। সো ঠিক আছে, বাকিগুলো যেভাবে দিয়েছিলাম সেভাবেই কিন্তু কাজ করতেছে। সো স্ট্রাকচারে এসে আমি শিওর হলাম যে না ঠিক আছে। এখন এখানে আর একটা বিষয় একটু লক্ষণীয়, সেটা হচ্ছে যে দেখেন আমি যখন প্রথম মাইস্কুয়েল ডেটাবেস সার্ভার উইজার্ডে আসলাম বা এখন আমি সেখানে যেতে চাচ্ছি, কিভাবে যাব বলেন তো। এই যে দেখেন এখানে একটা ঘরের চিহ্ন আছে না, এই ঘরের চিহ্নে ক্লিক করেন। কোনো প্রবলেম ইজ দেয়ার? একটু খেয়াল করেন। আচ্ছা ওটা ঠিক করে নিন, হ্যাঁ একটু খেয়াল করেন। সো হোমে ক্লিক করলে দেখেন আমাদের এখানে একটা এই পাশে এই পাশে সাইড বার মেনু, এটা হচ্ছে কি আমাদের মেইন মেনু। সো আমি যখন হোমে ক্লিক করলাম এখানে কি আছে, ডেটাবেজ, এসকিউএল, স্ট্যাটাস, ইউজার, এক্সপোর্ট, ইম্পোর্ট। দেখেন এই মেনুটা দিকে খেয়াল করবেন। এবার এটা হচ্ছে আমার হোম। সো হোম থেকে আমি এবার সিলেক্ট করলাম বাম পাশে সাইড বার মেনু থেকে আমার ডেটাবেসটা আমি সিলেক্ট করলাম। সো ডেটাবেসটা সিলেক্ট করার পর আমার মেনুটা কি চেঞ্জ হয়েছে না একই রকম আছে? হ্যাঁ, চেঞ্জ হয়েছে কি? মনোযোগ কিন্তু ক্লাসে নাই। হ্যাঁ, সো হোমে আসি, দেখেন ডেটাবেজ, এসকিউএল, স্ট্যাটাস। আমি যখন এখানে আসলাম মেনুটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি আবার টেবিলে সিলেক্ট করি, একই আছে না? একই আছে তাই না? হ্যাঁ, সো এখানে আমি যখন দেখবেন আহ, এখানে কাজ করব আমরা তখন এই আমার কোন পাশে সিলেক্ট হয়ে আছে। সো আমি যখন টেবিলটা সিলেক্ট করতেছি তখন এক ধরনের মেনু আসতেছে, আমি যখন এখানে ডেটাবেসটা সিলেক্ট করতেছি তখন এক ধরনের মেনু আসতেছে, আমি যখন হোমটা সিলেক্ট করি তখন কিন্তু এক ধরনের মেনু আসে। সো আমরা টেবিলটা সিলেক্ট করলাম। টেবিলটা সিলেক্ট করার পর আমরা কিন্তু এখানে স্ট্রাকচারে এসে দেখতে পারি বা আমরা চাইলে এখান থেকে ম্যানুয়াল। এখন ধরেন কোনো কারণে টেবিল তৈরি করার পর আমার কোনো একটা বিষয় প্রবলেম হলো, আমি তখন কি করব? হ্যাঁ, সো অপারেশন থিয়েটারে নিয়ে যেতে হবে। তার জন্য কি করা লাগবে? এই দেখেন ডান পাশে অপারেশন পাইছেন একটা মেনু। সো এটা আপনি নাও পেতে পারেন, এজন্য কিন্তু এই কথাগুলো বলা। আমরা যদি এইটা সিলেক্ট হয়ে থাকে তাহলে কিন্তু মেনুটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমাকে টেবিল সিলেক্ট করে তারপরে আমরা যাব কোথায়, অপারেশনে। অপারেশনে আসার পর এখানে খেয়াল করে দেখেন এখানে কিন্তু আমাদের বিষয়গুলো এভাবে দেওয়া আছে। আমরা চাইলে কি করতে পারি, টেবিলের নাম চেঞ্জ করতে পারি। ভুল হইতে পারে আমাদের, তাই না? আমরা একটা করতে গেলাম আর একটা হলো, তখন কি করব আমরা? সো এবার এখানে এসে দেখেন টেবিলটাকে রিনেম করতে পারি। তারপরে স্টোরেজ ইঞ্জিন, এটা সাধারণত হাত দিতে হয় না, কোলেশনটা আমরা চেঞ্জ করে দিতে পারি। তারপরে আমরা চাইলে কি করতে দিতে পারি, ডেটাবেস টেবিলটা ড্রপ করে দিতে পারি। হুম, অর্থাৎ টেবিল তৈরি করার পর আমাদের যদি কাস্টমাইজেশনের দরকার হয় আমরা কোথায় যাব, অপারেশনে যাব। ঠিক আছে, এখন আমরা আমাদের টার্গেট হচ্ছে যে আমরা এই যে টেবিলটা তৈরি করলাম এই টেবিলের মধ্যে
আমরা একটা ফর্ম তৈরি করে ইউজারের কাছ থেকে ইনফরমেশন নিয়ে এসে এই টেবিলের মধ্যে রাখবো। একটা কথা বলে দেই, আমাদের সিনিয়ররা এভাবে আমাদেরকে বলতো যে এটাই হচ্ছে কি কোন একটা অ্যাপ্লিকেশন তৈরি করার ফার্স্ট স্টেপ, বিসমিল্লাহির রহমানির রহিম। সো বিসমিল্লাহ যদি গলদ হয় তাহলে কি হবে? যে কোনো আপনি যদি মনের মধ্যে তো একটু একটু স্বপ্ন আছে নাকি একটা সফটওয়্যার বানাবেন, একটু লজ্জা পাচ্ছেন বুঝতেছি, বলতে বলতে একটু ভয় পাচ্ছেন যে হায় হায় মানুষ কি বলবে, আমি সফটওয়্যার বানাবো, এটা কি পারবো, সম্ভব? মনে মনে এগুলো মনে আসে না? সো নাইস। তাহলে এই টেবিলে ডাটাটা ঢোকানোর জন্য আমরা কি করব, এবার একটা ফর্ম তৈরি করব। তাহলে একটা কাজ করি আমরা, আমাদের এবার সার্ভারে আসেন। htdocs এর মধ্যে এসে একটা ফোল্ডার তৈরি করেন। আমরা আমাদের ডেটাবেস ইয়াতে অ্যাপাচি রুটে আসলাম। অ্যাপাচি রুটে এসে আমরা প্রথমে একটা ফোল্ডার তৈরি করে নিলাম। ফোল্ডারের আমরা নাম দিতে পারি ফার্স্ট। লারাভেল শুরু করে দিয়েছেন? ও সরি স্যার। ওকে দাদা। তো সিম্পলি একটা ফোল্ডার নিয়ে নেন যে কোনো নামে, আমি এই নামে নিয়ে নিলাম TTLICT OOP। এবার এই ফোল্ডারের মধ্যে প্রথমে আমরা নেটবিনসের থ্রুতে একটা পিএসপি প্রজেক্ট ওপেন করব। তো আমরা ফাইলে যাচ্ছি, ফাইলে যাওয়ার পর নিউ প্রজেক্ট, ব্রাউজ করে পাথটা বলে দিচ্ছি TTLICT OOP। হ্যাঁ, আগে প্রজেক্ট ওপেন করি তারপর একটা পিএসপি ফাইল নিই। সো আমরা চাচ্ছি এখানে আমাদের নামটাও আসবে TTLICT OOP। তাহলে ওই htdocs এর মধ্যে আমরা যে ফোল্ডারটা তৈরি করলাম তার মধ্যে আমরা নেটবিনসের থ্রুতে একটা প্রজেক্ট ওপেন করে নিলাম, তাই না? এবার আমরা একটা পিএসপি ফাইল নিই। আমরা এর নাম দিচ্ছি addstudent.php। তাই না? এতটুকুন করা হয়েছে না? আরো বেশি করতে হবে। আপনারা সবাই আমার আগে থাকবেন, আমি আপনাদের পিছিয়ে পিছিয়ে থাকবো, ঠিক আছে? এবার কি করব দেখেন, এই student.php নামের আমরা ফাইল নিয়ে নিলাম। এবার আমাদের টার্গেট হচ্ছে এখানে আমরা একটা ফর্ম তৈরি করব পিএসপি HTML দিয়ে আর কি। সো বুটস্ট্র্যাপ দিয়ে করব। স্যার কি করব? স্ট্রাকচার বানাবে, বুটস্ট্র্যাপ দিয়ে করব। বানাতে লাগাবে, বুটস্ট্র্যাপ দিয়ে দুটো পেজ বানাবে। একটা হচ্ছে একটা পেজ বানাবে হচ্ছে হোম পেজ আসলেই উপরে ব্যানার থাকবে, নিচে দুটো মেনু থাকবে। মেনুতে প্রথমে থাকবে হচ্ছে লাইক অ্যাড স্টুডেন্ট, পরের মেনুতে হচ্ছে ভিউ স্টুডেন্ট, মাঝে একটা কন্টেন্ট, নিচে ফুটার। সিম্পল স্ট্রাকচার একটা।
ঠিক আছে, এভাবে আমরা করতে পারি আর কি। হ্যাঁ হ্যাঁ, দুটো স্টাফ দিয়ে আমরা তৈরি করে ফেলি সবাই। আমিও প্র্যাকটিস করি আপনাদের সাথে সাথে। ওকে, এখানে বসে পড়ো। জি স্যার। এখানে বসে প্র্যাকটিস করো। সেমিস্টারের একটা এক্সাম হয়ে যাবে। চাটা নেন, চাটা নেন।